সারা দেশ বিষিয়ে উঠেছে, ক্ষেপে উঠেছে সরকারের বিরুদ্ধে যে সরকার গোপন চুক্তির মাধ্যমে বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। আজকে হঠাৎ করে উচ্চ আদালতকে সরকারের বিপক্ষে যেতে দেখা গেল। তাই চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের অবস্থান। দিল্লিতে যে গাড়ি বোমা বিস্ফোরণ হলো, সেই বোমা বিস্ফোরণে বাংলাদেশের বর্তমান উপদেষ্টা পরিষদের 2 জন উপদেষ্টা সহ মোট 55 জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এই উপদেষ্টাদের নাম এবং এই 55 জনের তালিকা পুরোটাই ডক্টর খলিলের হাতে তুলে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তুলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সেই সম্পূর্ণ ভিডিওটি। তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগের শুনানিতে অ্যাটর্নি জেনারেলের আশ্বাসের পরও প্রক্রিয়া এগিয়ে নেওয়ার তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। অর্থাৎ অ্যাটর্নি জেনারেল কথা দিয়েছিলেন আগের শুনানিতে যে এই হাইকোর্টের কথা ছাড়া সরকার এই ব্যাপারে আগাবে না, কিন্তু সরকার চুক্তির সমস্ত কার্যক্রম এবং এরই মাঝে দুইটা টার্মিনাল দেওয়ার চুক্তি অলরেডি করে ফেলেছে এবং শেখ হাসিনার রায় ঘোষণার দিনকে সরকার বেছে নিয়েছিল কৌশলে যেন সেটা আলোচনায় উঠতে না পারে। সেই ব্যাপারগুলোও যথেষ্ট সমালোচনার এবং তীব্র প্রতিবাদের মধ্যে দিয়ে যাচ্ছে। সারা দেশ বিষিয়ে উঠেছে, ক্ষেপে উঠেছে সরকারের বিরুদ্ধে যে সরকার গোপন চুক্তির মাধ্যমে বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে কাদের স্বার্থে। আজকে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষ সব কার্যক্রম বন্ধ রাখার অবশেষে আশ্বাস দিয়েছেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে বুধবার শুনানিতে রিটকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম বলেন, চট্টগ্রাম বন্দরের সঙ্গে দেশের নিরাপত্তা জড়িত। বিএনপি, জামাতে ইসলামী সহ প্রায় সব রাজনৈতিক দল এবং সেনাপ্রধানও এই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিলে রাজস্ব বাড়বে না, বরং বিরাট অংশ বিদেশে চলে যাবে। আমরা চুক্তি প্রক্রিয়া বাতিল করে রুল জারির ঘোষণা আর্জি করছি। এর আগে আমরা দেখেছি 23 জুলাই এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না সেই ব্যাপারে রুল জারি করা হয়েছিল। আজকে একেবারে নির্দেশ জারি করা হয়েছে যে এই ধরনের চুক্তির সমস্ত কার্যক্রম বন্ধ রাখতে হবে। যতদিন পর্যন্ত এই মামলা চলবে, মামলার রায় না হবে, ততদিন এই চুক্তির কোনো কার্যক্রম সামনে আর এগোনো যাবে না। সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্কে 22 থেকে 30 বছরের জন্য এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া ফাইনাল, শুধুমাত্র স্বাক্ষরিত হবে এটা। এ নিয়ে দেশ জুড়ে ব্যাপক সমালোচনা হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। বিশ্লেষকরা বলছেন চট্টগ্রাম বন্দর দেশের বৈদেশিক বাণিজ্যের 92% কন্টেনার হ্যান্ডেলিং করে। এটি বিদেশির হাতে তুলে দিলে জাতীয় নিরাপত্তা এবং অর্থনীতির ঝুঁকি বাড়বে। কিন্তু সরকার বলছে এটি বিদেশিদের হাতে তুলে দিলে নাকি দেশ উদ্ধার হয়ে যাবে, দেশ নাকি সিঙ্গাপুর হয়ে যাবে। সরকারের বড় বড় কর্তারা বলছেন এবং এর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিরোধ করার আহ্বানও প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন। এর আগে যেটা হয়েছে, গত 17 নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়ার দিনকে সরকার বেছে নিয়েছিল কৌশলে যেন এটা নিয়ে আলোচনা না হয়, গোপনে গোপনে যেন সেরে নেওয়া যায়। সেই গোপন চুক্তি হয়েছিল 17 তারিখে চট্টগ্রামের লালদিয়া টার্মিনাল চুক্তি। জাতীয় স্বার্থের সেই চট্টগ্রামের যে লালদিয়া টার্মিনাল, সেই টার্মিনাল এবং পানগাঁও নৌ টার্মিনাল, এই দুটো টার্মিনালের চুক্তি করা হয়েছে 17 তারিখে। সেটাকে জাতীয় স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করে এটি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বিদেশি কোম্পানির হাতে কোনো বন্দর তুলে না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আজকে ওয়ার্কার্স পার্টি এটার প্রতিবাদ সমাবেশও করেছে, এরকম তথ্যও আমরা পেয়েছি। অর্থাৎ চট্টগ্রামের লালদিয়া কন্টেনার টার্মিনাল এবং পানগাঁও নৌ টার্মিনাল বিদেশিদের হাতে অলরেডি সরকার তুলে দিয়েছে। এখন চট্টগ্রাম নৌ টার্মিনাল, যেটা প্রধান যে টার্মিনাল, সেই টার্মিনাল দেওয়ার চুক্তির সমস্ত আয়োজন যখন রেডি, তখন আদালত থেকে নির্দেশ আসলো এর সমস্ত কার্যক্রম বন্ধ রাখতে হবে। এরপরে সরকার কোন পথে হাঁটবে? সরকার কি উচ্চ আদালতে আপিল করে সেখান থেকে রায় নিয়ে চুক্তি বাস্তবায়ন করবে, নাকি বিকল্প কোনো কিছু আছে? যখন দেশের সমস্ত মানুষ এবং যদিও রাজনীতিবিদদের মধ্যে তেমন কোনো সাড়া নেই, রাজনীতিবিদদের এখন প্রধান লক্ষ্য এবং স্বার্থ হচ্ছে যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়া, কিন্তু সেনাপ্রধান পর্যন্ত এটার বিরুদ্ধে অবস্থান করেছিলেন এবং আমাদের বিভিন্ন সূত্রে জানা যে 3 বাহিনীর প্রধান কেউই এই ধরনের রিস্কি কর্মকাণ্ড করার পক্ষে নয়। ঠিক সেই সময় কাদের পক্ষে সিদ্ধান্ত নিচ্ছেন সরকার কিংবা সরকারের প্রধান উপদেষ্টা মোজাহিদুল ইসলাম সেলিম, সিপিবির সাবেক প্রধান, তিনি গতকালকে মন্তব্য করেছেন যে প্রফেসর ইউনুস বিদেশিদের হাতে, পশ্চিমাদের হাতে তুলে দেওয়ার, এই বন্দর করিডোর এগুলো তুলে দেওয়ার জন্যই মূলত বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেছেন, যার ব্যাপারগুলো
প্রকাশ হয়ে গেছে, এরকম মন্তব্য তাকে করতে শোনা গেছে। ডক্টর খলিলুর রহমানকে বেসিক্যালি পেন্টাগন এবং আমেরিকার জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড কিন্তু বলেছেন ভারতের অজিত দোভাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার সাথে মিটিং করতে। সো এই যে মিটিংটা হচ্ছে এবং পরশুদিন তিনি গিয়েছেন, গতকাল সকাল 8:30 থেকে 9:30 পর্যন্ত 1 ঘন্টা অজিত দোভালের সাথে মিটিং হয়েছে। 9:30 পরে 1 ঘন্টা বিরতি দিয়ে 10:30 থেকে 40 মিনিটের মতো আরেকটা মিটিং করেছেন ডক্টর খলিলুর রহমান। সেই মিটিং এ ছিলেন ডক্টর খলিল, অজিত দোভাল এবং ভারতে আমেরিকার রাষ্ট্রদূত মিস্টার সার্জিও গার, এবং সম্ভবত আজকে সার্জিও গার আবার আমেরিকায় ফিরে যাবেন। সো গতকাল সকালে 2টো মিটিং হয়েছে। দ্বিতীয় যে মিটিংটা হয়েছে সার্জিও গারের সাথে, সেই মিটিং এর বিস্তারিতটা আমি এখনো পাইনি, কিন্তু অজিত দোভালের সাথে যে মিটিংটা হয়েছে সেটার আমি অধিকাংশ ইনফরমেশন পেয়েছি। কিছু ইনফরমেশন এবার আমি নিজেও এনডিএ, ভার্বাল এনডিএ তে সাইন করেছি, মানে কিছু ইনফরমেশন আমি জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং রাজনীতির কারণে, রাজনৈতিক পরিস্থিতির বাস্তবতায় আমি কিছু ইনফরমেশন আপনাদের দেব না, কিন্তু যে ইনফরমেশন গুলো আমি পেয়েছি, আমি যে কারণে শুরুতেই বললাম যে ভারতের সামান্য করুণা পাওয়ার জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকে, অথচ এদের বক্তৃতা শুনলে, কথাবার্তা শুনলে ভারতের মানে এত বিরোধিতা করে, এই দ্বিচারিতা আমাদের আওয়ামী লীগ বাদে সব রাজনৈতিক দলেরই প্রায় আছে। তো এই যে আলোচনাটা হলো, 1 ঘন্টা ব্যাপী বৈঠক হয়েছে। এই বৈঠকটা বেসিক্যালি ডক্টর খলিলুর রহমান শ্রোতা হিসেবে অ্যাটেন্ড করেছেন। এটা যা বলার এটা অজিত দোভাল বলে গেছে। মিস্টার খলিল প্রধানত 3টি কথা বলেছেন, আর পুরো মিটিং এ বাংলাদেশের পক্ষ থেকে একটা ভীতি কাজ করেছে, বাংলাদেশের পক্ষ থেকে একটা অনুরোধ কাজ করেছে যে অনেকেই সেফ এক্সিট চায় বর্তমান অবস্থায়। তো সেই বিষয়গুলো উঠে এসেছে আলোচনায়। কিন্তু আমি একটু বলতে চাই যে অজিত দোভাল তিনি কি বলেছেন। অজিত দোভাল তিনি বলেছেন যে গত 15 মাস 15 দিনে বাংলাদেশে আইএসআই এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে বাংলাদেশের কর্মকর্তাদের মোট 77টা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই 77টা বৈঠকে কারা কারা অংশগ্রহণ করেছে, সেই বৈঠকে কি আলোচনা হয়েছে, এই সব তথ্য ভারতের কাছে আছে এবং এই সব তথ্য নিয়ে একটি রিপোর্ট তৈরি করা হয়েছে এবং সেই রিপোর্টটি অজিত দোভাল ডক্টর খলিলের হাতে তুলে দিয়েছেন। এর বাইরে 277 পৃষ্ঠার আরো একটা রিপোর্ট ডক্টর খলিলের হাতে তুলে দেওয়া হয়েছে, যে রিপোর্টটিতে বাংলাদেশে বর্তমানে ভারত বিরোধী যে জঙ্গি তৎপরতা চলছে সেই জঙ্গি তৎপরতার বিশদ বিবরণ রয়েছে। এবং শুধু বিবরণ নয়, বিভিন্ন ধরনের প্রমাণ, স্যাটেলাইট থেকে তোলা ইমেজ, এই সব কিছু ওই 207। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।